বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেল নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করব। এবার আমরা শুধু সংখ্যা আর তারিখের মধ্যে সীমাবদ্ধ থাকব না, বরং বিভিন্ন খাতের বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব এই পে স্কেল আসলে কার জীবনে কতটা পরিবর্তন আনবে, বাস্তবায়নের সম্ভাব্য ঝুঁকিগুলো কি কি এবং সামনে কোন কোন বিষয়ে সতর্ক থাকা দরকার। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি অংশেই নতুন কিছু তথ্য থাকছে। চলুন শুরু করা যাক। অংশ ১, সার্বিক প্রেক্ষাপট এক নজরে। ২০১৫ সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেলের পর দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীরা একই কাঠামোয় বেতন পেয়েছেন। এই সময়ে দেশের মূল্যস্ফীতি বহুবার ওঠানামা করেছে এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাস্তবতা থেকেই ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় ঘোষণা আসে যে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকেই তুন কাঠামো কার্যকর হিসেবে গণ্য হচ্ছে, যদিও আনুষ্ঠানিক গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে, যা জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অংশ ২, বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক। বিভিন্ন খাতে প্রভাব। প্রিয় দর্শক, সংখ্যা দিয়ে বোঝার চেয়ে বাস্তব উদাহরণ দিয়ে বোঝা অনেক সহজ। চলুন কয়েকটি সাধারণ পদের উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করি। ধরা যাক, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন, যিনি সাধারণত গ্রেড ১১ বা তার আশেপাশে বেতন পান। বর্তমান কাঠামোয় তার মূল বেতন ১২,৫০০ টাকা থেকে শুরু হয়। নতুন কাঠামোয় শতভাগ বৃদ্ধি পেলে তার মূল বেতন দাঁড়াবে ২৫,০০০ টাকায়। বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা যোগ করলে তার মোট বেতন প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আরেকটি উদাহরণ, একজন অফিস সহায়ক বা নিরাপত্তাকর্মী পদে কর্মরত ব্যক্তি, যিনি সাধারণত ২০ নম্বর গ্রেডে বেতন পান, সবচেয়ে নিম্ন গ্রেড। এই গ্রেডেই সবচেয়ে বেশি আনুপাতিক বৃদ্ধি প্রযোজ্য হবে, যেখানে বৃদ্ধির হার ১৪৫% পর্যন্ত হতে পারে। এর মানে হল, এই পদের একজন কর্মচারীর বেতন কার্যত ২.৫ গুণের কাছাকাছি বেড়ে যেতে পারে। অন্যদিকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যেমন সচিব পর্যায়ের একজন কর্মকর্তা গ্রেড ১-এ বেতন পান, তার বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১,৬০,০০০ টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ। যদিও শতাংশের হিসেবে এটি নিম্ন গ্রেডের তুলনায় কম, তবুও অঙ্কের হিসেবে এটি একটি বড় বৃদ্ধি। এই তিনটি উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যায়, নতুন পে স্কেলের মূল দর্শন হল যত নিচের গ্রেড তত বেশি আনুপাতিক সুবিধা, যাতে সামগ্রিক বৈষম্য কমে আসে। অংশ ৩, খাতভিত্তিক প্রভাব। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও আইন শৃঙ্খলা। শিক্ষা খাতে কর্মরত সরকারি শিক্ষকরা এই বেতন বৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা, যাদের একটি বড় অংশ ১০ থেকে ১৩ নম্বর গ্রেডে বেতন পান। এই বৃদ্ধি শিক্ষকতা পেশাকে অপেক্ষাকৃত বেশি আকর্ষণীয় করে তুলতে পারে বলে শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। স্বাস্থ্য খাতে নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং সহায়ক স্বাস্থ্যকর্মীরাও এই বৃদ্ধির আওতায় আসবেন। বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে কর্মরত, তাদের জন্য এই বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি সহায়ক হবে। সাধারণ প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে, বিশেষ করে উপজেলা ও জেলা পর্যায়ে কর্মরতদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে, বিশেষ করে পুলিশ বাহিনীর নিম্ন ও মধ্যম পদের সদস্যরা, যারা সাধারণত ১০ থেকে ১৭ নম্বর গ্রেডে বেতন পান, তারাও এই বৃদ্ধির সরাসরি সুফল ভোগ করবেন। অংশ ৪, আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি সংক্ষিপ্ত তুলনা। প্রিয় দর্শক, একটি বিষয় বোঝা দরকার, সরকারি বেতন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন হয়। উন্নত অর্থনীতির অনেক দেশে এই অনুপাত তুলনামূলকভাবে কম রাখার চেষ্টা করা হয়, যাতে আয় বৈষম্য নিয়ন্ত্রণে থাকে। বাংলাদেশে নবম পে স্কেলের মাধ্যমে এই অনুপাত ১:৮-এ নামিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা এই বৈশ্বিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পদক্ষেপ বলে অর্থনীতিবিদরা মনে করছেন। তবে এটাও মনে রাখা দরকার, শুধু অনুপাত কমানোই যথেষ্ট নয়, বাস্তবায়নের স্বচ্ছতা ও ধারাবাহিকতাও সমান গুরুত্বপূর্ণ। অংশ ৫, বাস্তবায়নের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ। যে কোনো বড় ধরনের নীতিগত পরিবর্তনের মতো নবম পে স্কেল বাস্তবায়নেও কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে।
প্রথম ঝুঁকি হল সফটওয়্যার ও কারিগরি জটিলতা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে এত বিশাল পরিমাণ তথ্য পরিবর্তন করতে গিয়ে যদি কোনো ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় তাহলে ব্যাপক সংখ্যক কর্মচারীর বেতন প্রক্রিয়াকরণে বিলম্ব হতে পারে। দ্বিতীয় ঝুঁকি হল পেনশন ও গ্র্যাচুইটি সংক্রান্ত জটিলতা, বিশেষ করে যারা রূপান্তরকালীন সময়ে অবসরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। এই বিষয়ে স্পষ্ট নীতিমালা না থাকলে আইনি জটিলতা তৈরি হতে পারে। তৃতীয় ঝুঁকি হল মূল্যস্ফীতিজনিত চাপ। বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে বাজারে প্রবেশ করলে চাহিদা বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা রয়েছে, যা প্রকৃতপক্ষে বেতন বৃদ্ধির সুফলকে ম্লান করে দিতে পারে, যদি না তা যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায়। চতুর্থ ঝুঁকি হল আর্থিক সংস্থান। প্রায় 1,06,000 কোটি টাকার এই বাড়তি ব্যয় নির্বাহ করতে গিয়ে যদি সরকারকে অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় সংকোচন করতে হয় তাহলে তা দীর্ঘমেয়াদে উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। পঞ্চম ঝুঁকি হল গ্রেড বৈষম্য সংক্রান্ত অসন্তোষ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি বৃদ্ধি পেলেও মধ্যম ও উচ্চ গ্রেডের কিছু কর্মচারীর মধ্যে আপেক্ষিক বৈষম্য নিয়ে অসন্তোষ তৈরি হতে পারে, যা প্রশাসনিকভাবে সামলাতে হবে। অংশ 6, গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন হিসাব পুনরালোচনা। নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 77,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। 20টি গ্রেড অপরিবর্তিত থাকছে। গ্রেড 1 78,000 থেকে 1,60,000 টাকা, গ্রেড 2 66,000 থেকে 1,32,000 টাকা, গ্রেড 3 56,500 থেকে 1,13,000 টাকা, গ্রেড 7 29,000 থেকে 63,410 থেকে 43,500 থেকে 95,115 টাকা, গ্রেড 8 23,000 থেকে 55,470 থেকে 34,500 থেকে 83,205 টাকা, গ্রেড 9 22,000 থেকে 53,060 থেকে 33,000 থেকে 79,590 টাকা, গ্রেড 10 16,000 থেকে 38,640 থেকে 24,000 থেকে 57,960 টাকা, গ্রেড 11 12,500 থেকে 30,230 থেকে 25,000 থেকে 60,460 টাকা, গ্রেড 12 11,300 থেকে 27,300 থেকে 22,600 থেকে 54,600 টাকা, গ্রেড 13 থেকে 20 প্রায় শতভাগ থেকে 145% পর্যন্ত বৃদ্ধি। সর্বনিম্ন গ্রেডে সর্বোচ্চ আনুপাতিক সুবিধা। অংশ 7, ভাতা ও পেনশন কাঠামো বাড়ি ভাড়া। চিকিৎসা ও যাতায়াত ভাতা যৌক্তিক হারে বৃদ্ধির সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% উন্নীত করার প্রস্তাব রয়েছে। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 20,000 টাকার নিচে পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশও রয়েছে। স্বাস্থ্য বীমা চালু ও কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের বিষয়েও আলোচনা চলছে। সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ সব ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা, যা বর্তমান মোট বেতনের দ্বিগুণেরও বেশি। অংশ 8, আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। চলতি অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন এই বেতন বৃদ্ধি স্বল্পমেয়াদে বাজারে ভোগ ব্যয় বাড়াবে, তবে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সমান মনোযোগ দিতে হবে। অংশ 9, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন 1, বর্ধিত বেতন কবে হাতে পাওয়া যাবে? উত্তর, জুলাই থেকে কার্যকর হলেও প্রকৃত অর্থে হাতে পেতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। প্রশ্ন 2, দেরি হলে বকেয়া মিলবে কি? উত্তর, হ্যাঁ, 1 জুলাই থেকে কার্যকর ধরা হচ্ছে বলে সম্পূর্ণ বকেয়া অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। প্রশ্ন 3, সব গ্রেডেই কি সমান হারে বৃদ্ধি হবে? উত্তর, না, নিম্ন গ্রেডে আনুপাতিক হারে বেশি বৃদ্ধি হবে, উচ্চ গ্রেডে তুলনামূলক কম, যাতে বৈষম্য কমে আসে। প্রশ্ন 4, বেতন বৃদ্ধি কি মূল্যস্ফীতি বাড়াবে? উত্তর, এই ঝুঁকি রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন, তবে সরবরাহ ব্যবস্থাপনা ও বাজার তদারকির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। সংক্ষিপ্ত সারাংশ: 1.
নবম পে স্কেল 1 জুলাই থেকেই কার্যকর, গেজেট প্রকাশ বাকি। 2. গেজেট জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশের সম্ভাবনা। 3. 2 ধাপে বাস্তবায়ন হচ্ছে, প্রথম ধাপে শতভাগ মূল বেতন কার্যকরের সুপারিশ। 4. সর্বনিম্ন 20,000 ও সর্বোচ্চ 1,60,000 টাকা মূল বেতনের সুপারিশ। 5. নিম্ন গ্রেডে সর্বোচ্চ 145% পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। 6. বৈষম্যের অনুপাত ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 1:8। 7. ভাতা ও পেনশন কাঠামোতেও উল্লেখযোগ্য উন্নতি। 8. বাস্তবায়নে ঝুঁকি রয়েছে, কারিগরি, আর্থিক ও মূল্যস্ফীতিজনিত, যা সরকারকে সতর্কতার সঙ্গে সামলাতে হবে। 9. গেজেট প্রকাশের পর সম্পূর্ণ বকেয়া অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ হবে। প্রিয় দর্শক, গেজেট প্রকাশ হওয়া মাত্রই বিস্তারিত গ্রেডভিত্তিক পূর্ণাঙ্গ বেতন তালিকা নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেলে আপনার বেতন কেমন বাড়বে বলে আশা করছেন তা কমেন্টে জানান। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।